নমস্কার, হাউস অফ টেলসের দুবাই সিরিজের তৃতীয় ব্লগে সকলকে অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি আরব আমিরাতির রাজধানী শহর আবুধাবিতে। আবুধাবিতে আমরা আজ কি দেখব? প্রথমে যাব লুবা আবুধাবি মিউজিয়াম, তারপর এতিহাদ টাওয়ার, সেখান থেকে কোয়াসার আল বাতান, প্রেসিডেন্সিয়াল প্যালেস অফ ইউএই, আর সবশেষে বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। সকাল সকাল হোটেলের দোরগোড়ায় এসে হাজির হয়েছিল গাড়ি। আজ গাড়ি আর ড্রাইভার দাদার সঙ্গে এসেছেন একজন গাইডও, যিনি আমাদের ঘুরে দেখাবেন আবুধাবি শহর। আমাদের আজ বুক করা ফুল ডে গাইডেড ট্যুর টু আবুধাবি। এই দেখুন, দুবাই শহরকে পিছনে ফেলে আমরা চলেছি। দূর থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। মোট 7টা আমিরাতি নিয়ে গড়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতি দেশটি, যেগুলি হল আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উমাল কুয়াই, রাসেল খাইমা এবং ফুজেরা। এর মধ্যে সবথেকে বড় আমিরাতি হলো আবুধাবি। তার সঙ্গে আবুধাবি হলো সমগ্র দেশটির দ্বিতীয় জনবহুল শহর। প্রথম স্থানে রয়েছে ডেফিনেটলি দুবাই। দুবাই থেকে আবুধাবির দূরত্ব 140 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগে 2 ঘন্টার মতো। আর শহর ছাড়তেই উঁচু উঁচু বিল্ডিংগুলো আস্তে আস্তে চোখের সামনে মিলিয়ে গেল। এবার রাস্তার ধারে দেখা যায় বালি, আর বালির মাঝে মাঝে কাঁটা জাতীয় ছোট ছোট গাছ। আর এতটা রাস্তা যাচ্ছে, কোথাও কোনো জলের দেখা নেই। আর জার্নির একেবারে শেষ প্রান্তে এসে একটা নীল জলরাশির দেখা মিলছে। আমাদের গাইড দাদা বললেন, পার্সিয়ান গালফের জলকে নিয়ে এসেই এই জলাশয়গুলি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। আর কিছুটা গেলেই আবুধাবি শহর। বলতে বলতে দেখুন এসেও গেলাম। পৌঁছে গেলাম প্রথম ডেস্টিনেশন লুভা মিউজিয়াম। আবুধাবির সাদিয়াত আইল্যান্ডে এটি অবস্থিত। ফ্রান্সের ন্যাশনাল আর্ট মিউজিয়াম দ্য লুভা এর নাম নিশ্চয়ই শুনেছেন, যেখানে শোভা পাচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির অপূর্ব কীর্তি মোনালিসা। ফ্রান্সের সেই মিউজিয়াম 200 বছরেরও বেশি পুরনো। আর আবুধাবির এই লুভা মিউজিয়ামটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 2017 সালে। মিউজিয়ামের ভেতরে ঢুকেই কিন্তু এর আভিজাত্য মালুম হয়। এই যে ইউনিক আর্কিটেকচারটা দেখছেন, এটি বিশ্ববিখ্যাত ফ্রেঞ্চ আর্কিটেক্ট জা নভেলের তৈরি। সালে ফ্রান্স আর ইউএইর মধ্যে একটা অভ্যন্তরীণ চুক্তির ফলস্বরূপ এই মিউজিয়ামটি তৈরি হয়। চুক্তিপত্র অনুযায়ী 2047 সাল পর্যন্ত মিউজিয়ামটি লুভার নাম ইউজ করবে। তারপর এটি স্বতন্ত্র নাম ব্যবহার করতে পারবে। প্রায় 700-র মতো পার্মানেন্ট কালেকশন আছে এখানে। আর তাছাড়াও প্যারিস লুভা থেকে আসে প্রত্যেক বছর 100টা করে আলাদা আলাদা কালেকশন। মিউজিয়ামের প্রবেশ মূল্য 60 দিরহাম পার হেড, মানে ওই 1400 টাকার মতো। যারা ইতিহাস ভালোবাসেন, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা যাদের রোমাঞ্চিত করে, তাদের জন্য আদর্শ জায়গা এই মিউজিয়াম। এই দেখুন কত কি আছে এখানে। এই ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইজিপশিয়ান সিভিলাইজেশনের নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আহা, কোনো এক মিশরীয় রাজকন্যের মমি। সময়কাল বলছে প্রায় 950 BCE। কতকাল ধরে এই সুন্দরী এই মমি বন্দী। আর এদিকে আছে কোনো এক মিশরীয় ফারাওয়ের মূর্তি।
আর এই ঘরটায় গৌরবের সঙ্গে বিরাজ করছে লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ছবি মোনালিসার একটা রেপ্লিকা। মিউজিয়ামের ঘরগুলো ঐতিহাসিক সময়কাল অনুযায়ী ভাগ করা। কোনোটায় রয়েছে এনসিয়েন্ট সিভিলাইজেশনের নিদর্শন, তো কোথাও আবার মিডল এজ, আর্লি মডার্ন বা মডার্ন পিরিয়ডে পাওয়া সব অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিউজিয়ামের একটার পর একটা ঘর এগোচ্ছি আর সমৃদ্ধ হচ্ছি, আর মনের মধ্যে বিস্ময়, রোমাঞ্চ সব মিশিয়ে একটা বেশ মিশ্র অনুভূতি সৃষ্টি হয়েছে। সমগ্র মিউজিয়ামের কালেকশন ঘুরে দেখতে হয়তো 24টা ঘন্টাও কম পড়বে। আমাদের হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা। তাতে যতটুকু হয় দেখলাম আর আপনাদেরও দেখালাম। এবারে যাব এতিহাদ টাওয়ার। এতিহাদ টাওয়ার হলো আবুধাবি শহরের সবথেকে উঁচু বিল্ডিং কমপ্লেক্স, যার মধ্যে রয়েছে মোট 5টা টাওয়ার। আর এই 5টা টাওয়ারের মধ্যে কিছুটা অংশ হোটেল, বেশ কিছুটা অফিস আর রেসিডেন্সিয়াল। আমরা যাব টাওয়ার 2 এর 74th ফ্লোরে অবজারভেশন ডেক অ্যাট 300-এ। আর যেতে যেতে এই পথে যে প্রাসাদটি দেখছেন এর নাম কোয়াসার আলবাতান। এখানে আর একটু পরেই আসছি। আর ইতিহাদ টাওয়ারের 74th ফ্লোরে ওঠার মুখে আমাদের সঙ্গে ঘটল একটা দারুণ ঘটনা। আজ আসলে দুর্গাপুজো বা নবরাত্রি পুজোর নবমী তিথি। আজকের দিনে আমরা যেমন কুমারী পুজো করি, অবাঙালিদের মধ্যেও একটা কন্যা পুজো বলে রীতি রয়েছে। এক ভারতীয় ভদ্রলোক যিনি এখানে কর্মরত, তিনি হঠাৎ জিনাকে দেখতে পেয়ে আমাদের কাছ থেকে পারমিশন নিলেন ওকে পুজো করে তার 9 দিন ব্যাপী উপোস ভাঙার। আর এই সুন্দর মুহূর্তটা আমিও ক্যামেরা বন্দি করে নিলাম আর রেখে দিলাম এই ব্লগে। বলতে বলতে এসে গেছি এতিহাদ টাওয়ারের 74th ফ্লোরে। বুর্জ খালিফা থেকে যেমন দুবাই শহরের একটা মেসমেরাইজিং ভিউ দেখেছিলাম, এখান থেকেও তেমনি দেখা যায় আবুধাবি শহরের বার্ডস আই ভিউ। অপূর্ব লাগছে, চারদিকে পার্সিয়ান গালফের গাঢ় নীল জলরাশি। জানলে অবাক হবেন, সামনে যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে সেটা সব ম্যানমেড। এটাকে বলে অবজারভেশন ডেক অ্যাট 300, মানে 300 মিটার উচ্চতা থেকে শহরটাকে দেখছি আমরা। চলুন বকবক বন্ধ করে সামনের সুন্দর দৃশ্যটাকে উপভোগ করি। ও বলা হয়নি, এতিহাদ টাওয়ারের প্রবেশ মূল্য পার হেড 95 দিরহাম করে, মানে মোটামুটি ওই 2200 টাকা ধরুন। জানেন, এই অবজারভেশন ডেকে শুট করা হয়েছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার 7 নম্বর ছবি ফিউরিয়াস 7। এই অবজারভেশন ডেকের ক্যাফেটা খুবই বিখ্যাত। এখানে বসে শহরের 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে হাতে একখান কফি। একবার ভাবুন দেখি কেমন জমে যায় ব্যাপারটা। আমাদের আজকের ট্যুর প্যাকেজে কমপ্লিমেন্টারি ফুড অ্যান্ড বেভারেজ রয়েছে। কমপ্লিমেন্টারি বলতে পার হেড 50 দিরহাম কমপ্লিমেন্টারি। তার উপর আপনি যা খাবেন আপনাকে অতিরিক্ত পে করতে হবে। আমরা যেমন একটা ভেজ স্যান্ডউইচ নিলাম, যার দাম পড়লো 55 দিরহাম করে। আর এই ভেজ স্যান্ডউইচটা দারুণ খেতে, জানেন।
তো যাই হোক, এতিহাদ টাওয়ারের এই সুন্দর ক্যাফেটায় বসে নিজেরা লাঞ্চ করে জিনাকে খাইয়ে বেশ সুন্দর একটা সময় কাটলো। এরপর যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা কোনটা বলুন তো? সেই যে আসার সময় দেখলাম কাসার আল বাতান, সেখানে যাব। কাসার আল বাতানের মেইন গেটে এসে আপনাকে নিজস্ব গাড়ি ছেড়ে দিতে হবে। ভিতরে এসে আগে থেকে কেটে রাখা টিকিট দেখালেই আমাদের গাইড করে দিলেন এখানকার নিজস্ব বাস স্টপের দিকে। এখানে টিকিট মূল্য 65 দিরহাম পার হেড, মানে ওই 1500 টাকা। বাসে মাত্র 2-3 মিনিটের সফরেই পৌঁছে গেলাম কাসার আল বাতানের মূল প্যালেসে। আর পৌঁছানোর সাথে সাথেই আবারও অবাক হবার পালা। প্রথমে বলি কি এই কাসার আল বাতান। এটি হলো ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স, মানে এটা এদেশের রাষ্ট্রপতি ভবন, যেটা গড়ে উঠেছে 2017-তে। দেশের ঐতিহ্য আর আভিজাত্যকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে ইউএইর প্রাক্তন শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহয়ান এবং বর্তমান শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান, এই দুজনের উদ্যোগে প্যালেসটিকে দর্শনার্থীদের উদ্দেশ্যে ওপেন করা হয় 2019 সাল থেকে। এখনও এই প্যালেসটি দেশের অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। প্রায় 95 একর জমিতে গড়ে উঠেছে এই প্যালেস। গত 2-2.5 দিন ধরে এই দেশটাতে যা কিছু দেখছি সবকিছুই অবাক করার মতো। যা দেখছি সবই লার্জার দ্যান লাইফ, গ্র্যান্ড। কোনোটা টলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো অন্যটা লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর এই কিং সাইজ ভাবনা চিন্তাগুলোই বোধহয় এই দেশটার এক্স ফ্যাক্টর। বলতে বলতেই এলাম প্যালেসের ভেতরে, আর ভেতরে ঢুকেই এর আভিজাত্য দেখে তাক লেগে যায়। এই যে ঘরটা দেখছেন, এখানে হয় যাবতীয় সরকারি ডিপ্লোম্যাটিক মিটিং। আর এটা হলো প্রেসিডেন্সিয়াল গিফট রুম। নানান দেশ থেকে সরকারি অতিথিরা এলে যে গিফটের আদান প্রদান হয়, সেই উপহার এখানে সাজিয়ে রাখা আছে। কোনোটা এসছে চীন, জাপান, আমেরিকা, লন্ডন, তো কোনোটা আবার আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে। আর এটা হলো প্রেসিডেন্সিয়াল ব্যাংকুয়েট। আর এখানটাতে রয়েছে প্রকাণ্ড একটা লাইব্রেরি, যার নাম হাউস অফ নলেজ। এই যে আর্টওয়ার্কটা দেখছেন, এটাতে আরবি ভাষায় যা লেখা রয়েছে তার অর্থ হলো, প্রকৃত সম্পদ কখনো টাকা পয়সা বা তেল হতে পারে না, মানুষই আসল সম্পদ। তুমি যদি মানব সেবায় নিজেকে নিমজ্জিত না করতে পারো, তোমার জীবনটাই বৃথা। এই অংশটি শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ানের লেখা থেকে সংগৃহীত। আসুন একটা দারুণ জিনিস দেখাই, আবুধাবি পুলিশের মিউজিক ব্যান্ড পারফরমেন্স, যার নাম সিম্ফনি অব দ্য নেশন।
দারুণ দারুণ। সন্ধেবেলা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় জানেন, সেটাও খুব বিখ্যাত। আর সেটা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্মানেন্ট 3D প্রজেকশন ম্যাপিং শোজ ইন দ্য ওয়ার্ল্ড। কেউ যদি আবুধাবিতে নাইট স্টে করার প্ল্যান করেন তো তাদেরকে এটা এক্সপ্লোর করার পরামর্শ রইল। যাই হোক, এখন এই সুন্দর সিম্ফনি শুনতে শুনতে সময় হয়ে এসেছে কাসার আল ওয়াতান থেকে বিদায় নেবার। এই অপূর্ব প্রাসাদটিকে পেছনে ফেলে আমরা যাব আজকের শেষ স্টপ শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে। ঘড়িতে এখন প্রায় 5টা মতো বাজে। ঠিক সানসেটের সময় আমরা পৌঁছবো গিয়ে গ্র্যান্ড মস্কে। মসজিদটি শেখ জায়েদ বিন সুলতান আল নাইহানের উদ্যোগে তৈরি হয়, তাই তার নামেই নাম। মৃত্যুর পর তাকে তার এই স্বপ্নের মসজিদ প্রাঙ্গণেই সমাধিস্থ করা আছে। গ্র্যান্ড মস্ক হল সমগ্র ইউনাইটেড আরব আমিরাতের সব থেকে বড় মসজিদ, যেটার প্রতিষ্ঠা হয় 2007 সালে। মসজিদটি প্রায় 30 একর জমির উপর গড়ে উঠেছে। আমরা এসে পৌঁছালাম মসজিদ সংলগ্ন শপিং মল সুক আল জামিতে। মসজিদের দিকে এগোতে এগোতে কয়েকটা কথা বলে রাখি। প্রথমত, মসজিদে প্রবেশ করার একটা প্রবেশ মূল্য আছে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু আমাদের টিকিট ইত্যাদি সবকিছু ট্রাভেল এজেন্সি থ্রু করা, তাই এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার জানা নেই। আমাদের যিনি গাইড দাদা এসেছেন সঙ্গে, তিনিই আসলে এই ব্যাপারগুলো দেখছেন। ও হ্যাঁ, গ্র্যান্ড মস্কে কিন্তু গাইড থাকা বাধ্যতামূলক। আর দ্বিতীয় কথা হলো, এখানে একটা বিশেষ ড্রেস কোড আছে, আর ড্রেস কোডের ব্যাপারে কিন্তু এরা বেশ স্ট্রিক্ট। পুরুষদের ক্ষেত্রে ড্রেস কোড হলো ফুল প্যান্ট, হাফ স্লিভ বা ফুল স্লিভ টি শার্ট বা শার্ট, কিন্তু কোনো স্লিভলেস জামা চলবে না। আর ফুল প্যান্ট মানে হলো একটু ঢিলে ঢালা ফুল প্যান্ট, কোনো রকম কোনো 3/4 বা হাফ প্যান্ট অ্যালাউড নয়। মহিলাদের ক্ষেত্রে কিন্তু নিয়মগুলো একটু বেশি স্ট্রিক্ট, আর সেটার কিন্তু অন্যথা করা চলবে না। মহিলাদের ড্রেস কোড হলো ফুল স্লিভ লুজ ফিটিং পোশাক, পুরো পা ঢাকা পোশাক পরতে হবে, একেবারে গোড়ালি অবধি যেন ঢাকা থাকে। কোনো রকম লেগিংস বা স্কিনি ফিট জিন্স একদমই চলবে না। কোনো রকম কোনো ট্রান্সপারেন্ট জামা কাপড় এখানে চলবে না। বাচ্চাদের ক্ষেত্রেও মোটামুটি একই নিয়ম প্রযোজ্য। মহিলাদের মাথা সর্বদা একটা ওড়না বা স্কার্ফ জাতীয় জিনিস দিয়ে ঢাকা থাকতে হবে। গ্র্যান্ড মস্কের নিজস্ব ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে পোশাক বিধি বিশদে বলা আছে। আমরা সবাই আজ সেই অ্যাকর্ডিংলি পোশাক আশাক পরে বেরিয়েছি, কিন্তু তাতেও হলো বিপত্তি। আমি যে পোশাকটা পরে রয়েছি সেটা ফুল স্লিভ হলে কি হবে, হাতাটা ওই শিফন গোছের একটা কাপড় যেটা হালকা ট্রান্সপারেন্ট, সেটা পরে আমাকে ভেতরে ঢুকতে দিলেন না। সেটা কোনো সমস্যা নয়, এখানে এই শপিং মলে 1000 একটা দোকান রয়েছে। 2 হাতে 2টো গ্লাভস কিনে পরে নিলাম। দাম নিল 10 দিরহাম, মানে 230 টাকা। বলতে বলতে এসে পড়লাম মূল মসজিদের সামনে। সাদা ধবধবে উজ্জ্বল মসজিদ চত্বরটা দেখে মনটা ভীষণ রকম শান্ত হয়ে গেল। কেবল নামে নয়, মসজিদটা তার স্বমহিমায় গ্র্যান্ড। যেমন তার বিশালতা, তেমনি তার আর্কিটেকচার। যেদিকে চোখ যায় শুধু আভিজাত্যের সমারোহ।
এই মসজিদে 40,000 মানুষ একসঙ্গে প্রে করতে পারে। আর এখন যেটা দেখছেন সেটা হলো মূল প্রেয়ার হল। এখানে একসঙ্গে 7,000 মানুষ নামাজ পড়তে পারবেন। আর এখানকার কার্পেটটি হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট কার্পেট। এত সুন্দর একটা মসজিদ দেখে আমরা সকলেই অভিভূত। দেখুন, সূর্যের ছেড়ে যাওয়া শেষ আলোটুকু দুধ সাদা মার্বেলের উপর পড়ায় কি সুন্দর লাগছে। মসজিদের চারিদিকময় যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা পজিটিভ ভাইবস। আর সেই ভাইবসটাকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছি আমি। হয়তো আর এ জন্মে আসা হবে না এখানে, কিন্তু মনের কোনো এক কোনায় উইথ অল ইটস গ্র্যান্ডিওর থেকে যাবে গ্র্যান্ড মস্ক। গ্র্যান্ড মস্কের গ্র্যান্ড ট্যুরের সাথে শেষ হলো আবুধাবিতে কাটানো গোটা একটা দিন। এবার ফিরে যাওয়ার পালা দুবাইতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি দুবাই সিরিজের নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ভালো থাকবেন, টাটা।